হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের টপিক হচ্ছে এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম। আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে দিয়ে এনার্জিটা কিভাবে ফ্লো হয় সেই সম্পর্কে আজকে আমরা পড়ব। ক্লাসটা তোমরা দেখো শেষ অবধি, আশা করি অনেকটা ভালো লাগবে। তো এই মেন টপিকে যাওয়ার আগে আমরা কিছু কিছু জিনিস পড়ব, তাহলে আমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে খাদ্য আর খাদক। জিনিসটা কি? খাদ্য মানে হচ্ছে ফুড, ঠিক? খাদক মানে কি? এই যে আমরা খাবারগুলোকে খাই, তাহলে আমরা হচ্ছে খাদক। তো এই খাদ্য বিভিন্ন লেভেলের আছে, যেরকম প্রগৌণ খাদক, গৌণ খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে খাদক হচ্ছে, খাদ্য মানে হচ্ছে ফুড, আর এই ফুডকে যারা আহার হিসেবে গ্রহণ করছে তাদেরকে বলা হয় খাদক, ঠিক আছে? আরও আমরা দুটো জিনিস সম্পর্কে পড়ব, একটা হচ্ছে ফুড চেন আর একটা হচ্ছে ফুড ওয়েব। সবার প্রথমে পড়ব ফুড চেন। ফুড চেন মানে হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক? ব্যাপারটা কি? আমাদের এই যে খাদ্য আর খাদকের সম্পর্কটা তোমার উৎপাদক থেকে শুরু হয়। উৎপাদক থেকে শুরু হয় তোমার প্রগৌণ খাদক, গৌণ খাদক, তারপর হয় সর্বোচ্চ স্তরের খাদক, ঠিক আছে? উৎপাদক মানে হচ্ছে যে জিনিসটা নিজের থেকে উৎপাদিত হচ্ছে, ঠিক আছে? তাহলে ফুড চেন হচ্ছে এই যে খাদ্য আর খাদক, এদের সম্পর্কের ভিত্তিতে কি হয় না, খাদ্য শক্তিটা উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে ধারাবাহিকভাবে প্রবাহিত হয়। এই ব্যাপারটাকেই বলা হয় ফুড চেন। কি বললাম? খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে কি হয় না, খাদ্য শক্তি মানে খাদ্যের মধ্যে যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে, সেই খাদ্য শক্তি কি হয় না, ধাপে ধাপে মানে উৎপাদক থেকে প্রগৌণ খাদক, তারপর গৌণ খাদক, তারপর সর্বোচ্চ স্তরের খাদক, এরকম ধাপে ধাপে কি হয় না, বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে ধারাবাহিকভাবে প্রবাহিত হয়। এই ব্যাপারটাকে বলা হয় তোমার ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। উদ্ভিদকে কারা খাচ্ছে? পতঙ্গ, ঠিক? পতঙ্গকে কারা খাচ্ছে? তোমার মাছ। আর মাছকে কারা খাচ্ছে? মানুষ। তাহলে উৎপাদকের মধ্যে খাদ্য শক্তি ছিল, ঠিক? সেটা এবার তাদেরকে যখন পতঙ্গরা খাচ্ছে, তাহলে সেই শক্তিটা কোথায় চলে গেল? পতঙ্গদের মধ্যে। পতঙ্গদের তারপর যখন মাছরা খাচ্ছে, সেই শক্তিটা চলে গেল মাছেদের দেহে। তারপর এই মাছকে যখন মানুষ খাচ্ছে, সেই শক্তিটা চলে গেল মানুষের দেহে। আর মানুষকে তো কেউ খায় না, যাই হোক, এখানে স্টপ হয়ে যায়। তো এই যে খাদ্য শক্তিটা ধীরে ধীরে যে প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে, এই ব্যাপারটাই হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। বোঝা গেল? এবার এই রিলেটেড আরেকটা টার্মস আছে, সেটা হচ্ছে ফুড ওয়েব। ওয়েব মানে জানো, জাল, মানে খাদ্য জাল। জিনিসটা কি? এই যে আমরা একটু আগে খাদ্য শৃঙ্খল সম্পর্কে পড়লাম, এই খাদ্য শৃঙ্খলগুলো আবার নানাভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খলগুলোই আবার নানাভাবে একে অপরের সাথে যুক্ত থাকে। তার ফলে কি হয়, প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে এক একটা জাল গড়ে ওঠে। একেই বলা হয় খাদ্য জাল বা ফুড ওয়েব। বেসিক্যালি কি হচ্ছে, এই যে তোমার ফুড চেনগুলো যে গড়ে উঠছে, এই ফুড চেনগুলোই আবার নিজেদের মধ্যে কানেক্টেড থাকছে একে অপরের সাথে, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, তাহলে এদের মধ্যে কি খাবারের আদান প্রদান হচ্ছে। তো এরকমই বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে যে খাবারের আদান প্রদান হচ্ছে, এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে গড়ে উঠছে তোমার ফুড ওয়েব বা খাদ্য জাল। এর একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। সবুজ উদ্ভিদ রয়েছে, ঠিক আছে? এবার সবুজ উদ্ভিদকে ঘাসফড়িংও খায়, সবুজ উদ্ভিদকে খরগোশও খায়, আবার সবুজ উদ্ভিদকে শুঁয়োপোকাও খায়, ঠিক? ঘাসফড়িংকে কারা খাচ্ছে? ব্যাঙ, ঠিক আছে? আবার শুঁয়োপোকাকেও কারা খাচ্ছে? সাপ।
আবার সেই যে খরগোশ এলো, খরগোশকে আবার কারা খাচ্ছে? শেয়াল, ঠিক। আবার খরগোশ হলো ব্যাপারটা। আবার তোমার এই যে শুয়োপোকাকে যে সাপ খাচ্ছে, সাপকে আবার কে খাচ্ছে? তোমার বাজ পাখি, ঠিক। তো এইভাবে কি হয় না, খাদ্য শৃঙ্খলগুলো তোমার কি হয় না নিজেদের মধ্যে, মানে বিভিন্ন খাদ্য শৃঙ্খলগুলো নিজেদের মধ্যে এই খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে একটা বিশাল বড় জালের আকার তৈরি করে, যেই জালটাকে বলা হয় স্টুডেন্ট খাদ্য জাল বা ফুড ওয়েব। ইকোসিস্টেমের মধ্যে দিয়ে এনার্জি কিভাবে ফ্লো হয় সেটা জানার আগে আমরা আগে জানবো হোয়াট ইজ এনার্জি ফ্লো, মানে শক্তি প্রবাহ কাকে বলে। আমরা জানি সৌরশক্তি খাদ্য শক্তি হিসেবে আবদ্ধ হয়, ঠিক আছে। তো এই যে আমাদের ইকোসিস্টেমে সৌরশক্তি যে রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে যে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় তোমার এনার্জি ফ্লো। এই উদাহরণটায় দেখো, এই যে উৎপাদকের দেহে যে খাদ্য শক্তিটা ছিল, এই উৎপাদককে যখনই পতঙ্গরা খেলো, তাহলে এই শক্তিটা তো এদের দেহে তো কনভার্ট হয়ে গেল। তো এই যে শক্তিটা যে এক দেহ থেকে অন্য দেহে যে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় স্টুডেন্ট এনার্জি ফ্লো। কেমন? এবার তোমাদের মনে হতে পারে পুরো শক্তিটাই কি লেগে যায়? কিছু শক্তি বিয়োজন ঘটে আর কিছু শক্তি শ্বসন ঘটে, ঠিক আছে। এবার আসি ইকোসিস্টেমে কিভাবে শক্তিটা প্রবাহিত হয়। তো সবার প্রথমে কি হচ্ছে, তোমরা সালোক সংশ্লেষ নিশ্চয়ই পড়েছো। সালোক সংশ্লেষে কি হয় না, তোমার উদ্ভিদের পাতায় ঘটে। তার মানে উৎপাদক স্তরে যে সবুজ উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদ কি করে না, সৌরশক্তিকে তাদের সালোক সংশ্লেষের মাধ্যমে নিজেদের দেহে সঞ্চয় করে রাখে, ঠিক। তারপর সেই সঞ্চিত শক্তিটা কি হয়, আস্তে আস্তে বিভিন্ন খাদকের স্তরে ছড়িয়ে যায়। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে স্টোর করে রাখা। কি স্টোর করছে না, সানলাইটকে স্টোর করছে। কার মাধ্যমে? সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদরা সৌরশক্তিকে নিজেদের দেহে সঞ্চয় করে রাখছে। তারপর সেটা বিভিন্ন খাদকের স্তরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তাহলে প্রথম পয়েন্ট হলো স্টোর করে রাখা, ঠিক। এরপর কি হচ্ছে, এরপর আমরা একটা জিনিস জানি যে শক্তির যে প্রবাহটা হয় সেটা ওয়ান ওয়ে, ঠিক আছে। শক্তির প্রবাহটা হয় তোমার ওয়ান ওয়ে, মানে একমুখী। তাহলে এই যে সূর্য থেকে যে শক্তিটা তোমার সবুজ উদ্ভিদের মধ্যে আবদ্ধ হচ্ছে, সেটা তো তারপর তোমার বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে এই সমস্ত খাদকের দেহে পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে বলো তো, এখানে শক্তি প্রবাহটা তোমার একদম লো লেভেল থেকে তোমার আপার লেভেলে পৌঁছাচ্ছে, মানে একদম তোমার উৎপাদক থেকে প্রগৌণ স্তরে পৌঁছাবে। আর এটাই হচ্ছে তোমার নিয়ম, যে শক্তি কখনো তোমার প্রগৌণ স্তর থেকে উৎপাদক স্তরে নামবে না, সবসময় কি আপের দিকে যাবে, কখনো এরকম ডাউনের দিকে আসবে না, ক্রমশ তোমার উৎপাদক থেকে প্রগৌণ খাদকের স্তরে যাবে। এটাই হচ্ছে নিয়ম, কখনো তোমার প্রগৌণ খাদকের স্তর থেকে একদম উৎপাদক স্তরে শক্তি প্রবাহ হবে না, কারণ আমরা জানি শক্তি প্রবাহ হচ্ছে ওয়ান ওয়ে, মানে একমুখী, ওয়ান ডিরেকশন, ঠিক। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে যেইভাবে তোমার অক্সিজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, CO2 সাইকেলগুলো যেরকম চক্রাকারে ঘটে, বাস্তুতন্ত্রে কিন্তু এই শক্তির প্রবাহটা ওরকম কিন্তু চক্রাকারে ঘটে না। কারণ আমরা কি জানি, এনার্জি সবসময় তোমার ওয়ান ডিরেকশনে কাজ করে, ঠিক আছে, একমুখী হয়। তো সেই কারণে এটা কিন্তু চক্রাকারে আবর্তন হয় না। বোঝা গেল? এবার আসছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টটা বলছে যখন এই এনার্জিটা ধীরে ধীরে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাবে, মানে যত আপার লেভেলে যেতে থাকবে শক্তির যোগানটা ততই কমতে থাকবে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এটা
তাপ গতিবিদ্যার দুটো সূত্র মেনে চলে। ঠিক আছে, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ তাপ গতিবিদ্যার দুটো সূত্র মেনে চলে। ঠিক আছে, কি সেই সূত্র দুটো? 1 নম্বর সূত্রটা হচ্ছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার করা যায়। মানে এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়, কিন্তু কখনোই কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্রটা ছিল যে শক্তিকে যখন মানে এক শক্তিকে যখন অন্য শক্তিতে রূপান্তরিত করা হবে, তখন কি হবে না, এই রূপান্তরিত হওয়ার প্রয়োজনে শক্তির কিছুটা অপচয় ঘটবে। ঠিক আছে, এটাই হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে প্রথম সূত্র ছিল শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কেবল একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে ট্রান্সফার করা যায়। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে 2 নম্বর লটা হচ্ছে তোমার শক্তিকে যখন এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা হয়, তখন অবশ্যই রূপান্তরিত হওয়ার প্রয়োজনে শক্তির কিছুটা অংশ অপচয় হয়। ঠিক আছে, বা বলতে পারে কিছু শক্তির অপচয় হয়। তাহলে এই ছিল স্টুডেন্ট তোমার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। কিভাবে হয় আমি আরেকবার বলে দিচ্ছি। সবার প্রথমে হয় স্টোর করা। কিভাবে স্টোর হচ্ছে? সালোক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তি উৎপাদক মানে উদ্ভিদ দেহে হচ্ছে, সঞ্চিত হচ্ছে। তারপর পরের পয়েন্ট হচ্ছে শক্তি হচ্ছে একমুখী, মানে এই উৎপাদক থেকে শক্তি ধীরে ধীরে তোমার উৎপাদক স্তর থেকে প্রগৌণ বা সর্বোচ্চ খাদ্য স্তরে যাবে, কিন্তু কখনই সর্বোচ্চ স্তর থেকে একদম ডাউন মানে উৎপাদক স্তরে আসবে না, কারণ শক্তি সবসময় মানে ওয়ান ডিরেকশনে কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে এনার্জি। এনার্জি কি না, তোমার যখন মানে বিভিন্ন যে গ্যাসেদের যে সাইকেল আছে, যেমন কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, এরা যেরকম কি চক্রাকারে আর কি প্রবাহিত হয়, কিন্তু বাস্তুতন্ত্রে শক্তি এরকম চক্রাকারে আবর্তন হয় না, শক্তি ওয়ান ডিরেকশনে আর কি প্রবাহিত হয়। তারপরে হচ্ছে যে যতই তুমি লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাবে, ততই তোমার শক্তির যোগানটা কম হতে থাকবে। আর লাস্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে তোমার এই শক্তির প্রবাহতে থার্মোডাইনামিক্সের দুটো সূত্র ফলো হয়। একটা হচ্ছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কেবল ট্রান্সফর্ম করা যায়। আর হচ্ছে যে শক্তি যখন এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তখন এই রূপান্তরিত হওয়ার প্রয়োজনে কিছুটা শক্তির অপচয় ঘটে। তাহলে এই হচ্ছে 5টা পয়েন্ট ইকোসিস্টেমে কিভাবে এনার্জি ফ্লোটা হয়। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেই ব্যাখ্যাগুলো দিলাম সেগুলো অবশ্যই খাতায় নোট করে নিও। তো চলো আজকের মতো এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।